বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্রে লুকোনো একটি গোপন বিষয়। আহমেদ পরিবার ক্ষমতার কেন্দ্রে থাকা একটি অপরাধী পরিবারের গল্প। আমরা এখানে কোনো ছোটখাটো চোরের ব্যাপারে কথা বলছি না, অথবা কোনো ডাকাতের ব্যাপারে কথা বলছি না। আমরা কথা বলছি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের ব্যাপারে। এই পরিবারের ৩ ভাই দণ্ডিত খুনি, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে এসেছেন। উনি তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। হাসিনার সাথে ওনার সরাসরি যোগাযোগ ছিল। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার পলাতক ভাইদের নিরাপদে রাখেন, তাদের বিত্তশালী হয়ে উঠতে সাহায্য করেন। ইনি আসলে উনারই ভাই। উনার বড় ভাই দেশ চালাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা উনারই হাত। উনার ভাইদের ক্ষমতা উনার হাতে, কারণ উনার ভাইরা গ্যাংস্টার, তারা আসলে মাফিয়া। সেনাপ্রধান দেশের প্রধানমন্ত্রীকে নিরঙ্কুশ ক্ষমতা আয়ত্ত করতে সহায়তা জুগিয়ে যান। শেখ হাসিনা ভীষণ খোলাখুলিভাবেই উনার বিরোধী দলগুলোকে ধ্বংস করার উদ্দেশ্য প্রকাশ করেছেন। ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ, অথচ অত্যন্ত গোপনে ইসরায়েল থেকেই স্পাইওয়্যার কিনছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি। আমি কখনোই বলতে পারবো না যে বাংলাদেশের আর্মি আমার খরিদ্দার। আমরা এটা বলতে পারবো না। এই স্পাইওয়্যার ব্যবহার করা হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষদের উপর নজরদারির কাজে। নির্বিচারে অনাধিকার নজরদারির প্রযুক্তির ব্যবহার করা কখনোই মানবাধিকারের পক্ষে কাজ করে না। ঢাকার এই কুখ্যাত অপরাধী পরিবারটি এখন বলছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের হত্যাকর্তা তারাই। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুরে। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ, একজন 4 তারকা জেনারেল। তার পদবি চিফ অব আর্মি স্টাফ। আমি যখনই জেনারেল আজিজের দিকে তাকাই, তখনই আমার মনে হয় যে আমি বাংলাদেশের মতো উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তাদের দেখেছি, তাদের মধ্যে উনি শ্রেষ্ঠ একজন। এই জেনারেলের গতিবিধি পর্যবেক্ষণ করছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। সিঙ্গাপুরে অফিসিয়াল কাজকর্ম শেষ করে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছেন। বিমানে বসে তিনি হাসান হাঙ্গেরি নামে এক ব্যক্তির কাছে খুদে বার্তা পাঠাচ্ছেন। কুয়ালালামপুর বিমানবন্দরে তার জন্য 2 জন লোক অপেক্ষা করে আছেন, পুলিশের খাতায় যারা দাগি আসামি। তারা আজিজের 2 ভাই। এদের মধ্যে একজন হলেন হাসান হাঙ্গেরি, অর্থাৎ বিমানে বসে আজিজ যাকে খুদে বার্তা পাঠিয়েছিলেন। তার আসল নাম হারিস আহমেদ। খুনের দায়ে দণ্ডিত এই পলাতক আসামি এখন ভুয়া নাম পরিচয় দিয়ে বসবাস করছেন। নিজেকে তিনি মোহাম্মদ হাসান বলে পরিচয় দেন। বিমানবন্দরে অপেক্ষমান আরেকজন হলেন আহমদ বংশের কনিষ্ঠ ভাই জোসেফ। খুনের দায়ে 20 বছরের বেশি জেল খেটেছেন তিনি। হঠাৎ করেই শেষ মুহূর্তে জেনারেল আজিজের প্ল্যানে কিছু একটা পরিবর্তন হলো। জনসমক্ষে ভাইদের সাথে দেখা না করে কূটনৈতিক চ্যানেল দিয়ে বের হয়ে যাচ্ছেন তিনি। পৃথক গাড়িতে বিমানবন্দর থেকে বের হচ্ছেন তার ভাইয়েরা। কুয়ালালামপুর শহরের একটি সুরক্ষিত বাড়িতে পুনরায় একত্রিত হয়েছেন তারা। বাড়িটির বাইরে বাংলাদেশ হাইকমিশনের কয়েকটি গাড়ি পার্ক করে রাখা হয়েছে। আমাদের পর্যবেক্ষণকারী দল বাড়িটির উপর নজর রাখছে। পরের দিন জেনারেল আজিজ ছোট ভাই জোসেফকে সাথে নিয়ে এই বাড়িতে ফিরলেন। তখন গেটের ভেতর থেকে বের হয়ে আসলেন আরেকজন ব্যক্তি।
জেনারেল আজিজকে অনুসরণ করতে গিয়ে আমরা আহমেদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য আনিসের দেখা পেয়ে গেছি। আনিস আহমেদ তার ভাইদের সাথে একই খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারপর থেকেই তিনি পলাতক। এই দেশে তিনি এক বিত্তশালী জীবন গড়ে তুলেছেন। কুয়ালালামপুরের যে বাড়িতে এই পরিবারের লোকজন অবস্থান করছেন, সেই বাড়ির দলিলপত্র থেকে দেখা যাচ্ছে এর মালিক আনিস আহমেদ ও মোহাম্মদ হাসান। ইনি হারিস, আজিজের ভাই। তারপর এখানে আনিস আহমেদকে দেখা যাচ্ছে। আনিস আহমেদ হলো তাদের আরেকজন ভাই, যিনি এখন পলাতক। অবাক বিষয় যে উনি ওনার নাম পরিবর্তন করেননি। কূটনৈতিক গাড়ির পাহারায় 4 ভাই যাত্রা শুরু করেছেন। এই সন্ধ্যায় তাদের গন্তব্য বাংলাদেশ হাইকমিশন। একসময় এরা ছিল পাড়ার মাস্তান। এখন তারা ক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশে আর সম্পদ গড়ছে বিদেশে। আজিজ সেনাপ্রধান, আনিস পলাতক আসামি, যাকে আমরা মালয়েশিয়ায় খুঁজে পেয়েছি। জোসেফ 2 দশকের হাজতবাসী, আর হারিস এক পলাতক খুনি। অনুসন্ধানের সূত্রে আমরা এখন হাঙ্গেরিতে। গত 5 বছর ধরে হারিস আহমেদ হাঙ্গেরির রাজধানীতে দ্বৈত জীবন যাপন করছেন। হারিস একজন ঠান্ডা মাথা সন্ত্রাসী। সে এমন একজন মানুষ, সে আপনাকে যদি পছন্দ না করে তাতেই ক্ষতি করতে পারে। এবং আমি বুঝতে পারি যে এই মানুষটি কোনো সাধারণ মানুষ না, সে একজন সাইকোপ্যাথ। হারিসের সাথে ব্যবসায়িক যোগাযোগ ছিল এমন একজনের সাথে আমাদের কথা হয়। আমরা তার আসল নাম প্রকাশ করব না এই শর্তে। 2014 সালের ডিসেম্বরে এসবের শুরু হয়। আমি আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে ফোন পাই যে জেনারেল আজিজ হাঙ্গেরি ভ্রমণ করছেন। যেহেতু হাঙ্গেরিতে কোনো বাংলাদেশ দূতাবাস নেই, উনি আমাকে অনুরোধ করেন যে আমি জেনারেল আজিজকে সঙ্গ দিতে পারবো কিনা। সামি তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে নিয়ে যান, আর তখন জেনারেল আজিজ একটি প্রস্তাব রাখেন। উনি আমাকে জিজ্ঞাসা করেন ওনার ভারতে বসবাসরত ভাইকে ব্যবসা প্রতিষ্ঠা করতে আমি কোনো রকম সাহায্য করতে পারি কিনা। আমি ওনাকে বললাম, উনি যদি ব্যবসা প্রতিষ্ঠা করতে চান আমি ওনাকে অবশ্যই সাহায্য করতে পারি। হাঙ্গেরি থেকে যাওয়ার পরে আমি জেনারেল আজিজের কাছ থেকে একটি মেইল রিসিভ করি এবং সেখানে তিনি আমার কাছে জানতে চান ব্যবসা স্থাপন করতে কি কি প্রয়োজন। আমি ওনাকে বিস্তারিত জানালাম ব্যবসা স্থাপনের সমস্ত বিষয়ের ব্যাপারে। এসব কিছুই আমার কাছে কোনো সন্দেহের উদ্রেক করেনি। আমি তার সব কাগজপত্র দেখেছি এবং আমি দেখলাম যে ওনার নাম মোহাম্মদ হাসান, এবং এখানে কৌতূহলী হওয়ার মতো তেমন বিশেষ কিছুই ছিল না। যেহেতু পুরো ব্যাপারটি জেনারেল আজিজের মতো একজন মানুষের কাছ থেকে এসেছে, এখানে সন্দেহ উদ্রেক হওয়ার বিষয়ই আসে না। আমাদের হাতে পাসপোর্ট সহ এমন কিছু জাল কাগজপত্র এসেছে যেগুলো ব্যবহার করে হারিসের ভুয়া পরিচয় তৈরি করা হয়েছে। এই পাসপোর্টটিতে উম্মে কুলসুম নামে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। তিনি পাসপোর্ট জালিয়াতির সাথে জড়িত একটি অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত ছিলেন বলে অভিযুক্ত হয়েছিলেন। একটা জাল পাসপোর্ট জোগাড় করতে হলে প্রথমে একটা জাল এনআই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড লাগবে, এবং একটা জাল এনআই কার্ড জোগাড় করতে হলে বেশ কয়েকটি দলিলপত্র জাল করার প্রয়োজন আছে, যেমন জন্ম সনদ, শিক্ষামূলক সনদপত্র এবং এমনকি বিবাহের সনদপত্রও জাল করতে হবে। এবং বাংলাদেশের এত সব জাল দলিলপত্র জোগাড় করায় উনি দেশের মধ্যেই কয়েকটি বেআইনি বা অপরাধমূলক কাজ করেছেন।
তারপরে তো উনি এইসব ব্যবহার করেছেন একটি পাসপোর্ট পাওয়ার জন্য, এবং এই পাসপোর্টটি একটি মিথ্যে নামের জাল